নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও কিন্তু একটি নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে 58,000-এর যে প্যানেল প্রকাশ মামলা, যেটা জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে গতকালকে উঠেছিল, সেখানে ঠিক কী ঘটনা ঘটেছে এবং আগামীতে এই যে ডিপিএসসি ওয়াইজ 58,000 প্যানেল প্রকাশের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, তার এই নির্দেশ বহাল থাকবে কিনা বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক কোন পথে এগোচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার সাথে সাথে এটাও বলবো যে যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল আপনার কাছে পৌঁছে দিবে। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আমরা গতকালকে ঠিক কী ঘটনা ঘটেছে ইজলাসে পুরো বিষয়টি জেনে নিই। তো বন্ধুরা, 58,000-এর প্যানেল প্রকাশ মামলা, যেটি মূলত 2014 টেটকে কেন্দ্র করে 2016 সালে রিক্রুটমেন্ট করেছিল মানিক ভট্টাচার্য সভাপতি থাকাকালীন 42,949 এবং দ্বিতীয় ধাপে নিয়োগ হয়েছিল 16,500, যেটা কিন্তু 2020 সালে, যার মধ্যে 16,500 কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড, যেটা কিন্তু এখনও প্রায় 4,000 মতো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। তো এই যে দুটি নিয়োগ প্রক্রিয়া, এই দুটি নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু প্রথম কথা, ওয়েটিং লিস্ট পাবলিশ করেনি প্রাইমারি বোর্ড। 6/8 রুলস মোতাবেক যে ওয়েটিং লিস্ট পাবলিশ করতে হয়, সেই ওয়েটিং লিস্ট তারা পাবলিশ করেনি। এবং তাছাড়াও আরটিআই করে পিটিশনাররা দেখেছে যে 6টা ডিস্ট্রিক্টে কিন্তু 932 জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত নিয়োগ করে ফেলেছে প্রাইমারি বোর্ড, অর্থাৎ 42,949-এর যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির থেকে কিন্তু অতিরিক্ত ভ্যাকান্সিতে তারা 6টি ডিস্ট্রিক্টে নিয়োগ করে ফেলেছে। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ইত্যাদি আর কি। তো এই সমস্ত 6টা ডিপে 932 জন, এবং তাছাড়াও 2018 সালে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে 2208 জনকে নিয়োগ করা হয়েছিল, যেখানে কিন্তু ওয়েটিং লিস্ট পাবলিশ করার কথা ছিল 2147 জনের, সেই জায়গায় প্রাইমারি বোর্ড অলরেডি 2208 জনকে তারা কিন্তু নিয়োগ করে ফেলেছে, যেটা অতিরিক্ত ভ্যাকান্সি এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। তো এই বিষয়গুলি কিন্তু পিটিশনাররা আরটিআই করে জানতে পারে এবং সেই বিষয় নিয়ে তারা উপস্থাপন করে এবং আদালতে দৃষ্টি আকর্ষণ করে, এবং এই বিষয়গুলিকে বিচারপতি বুঝতে পারেন এবং তিনি বুঝেন যে এই প্যানেলের মধ্যে 58,000 যে নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড, সেখানে হয়তো কোনো দুর্নীতি থাকলেও থাকতে পারে। এবং শুধু তাই নয়, দেখা গেছে বেশ কিছু পিএসসিতে শূন্যপদ যা ছিল তার থেকে কম ভ্যাকান্সিতেও কিন্তু নিয়োগ করা যায়, সেখানে বেশ কিছু শূন্যপদ এখনও পর্যন্ত থেকে গেছে ফাঁকা। তো এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার জন্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি ডিপিএসসি ওয়াইজ, অর্থাৎ 23টা যে ডিপিএসসি রয়েছে সেই 23টা ডিপিএসসি ওয়াইজ কিন্তু প্যানেল প্রকাশের অর্ডার জারি করেন, এবং একবার নয় 3বার কিন্তু সেই অর্ডার জারি করেন। এবং তৃতীয়বারের বেলা দেখা যায় প্রাইমারি বোর্ড সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটিকে চ্যালেঞ্জ করেন, এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি যাওয়ার সাথে সাথে দেখা যায় যে প্যানেল প্রকাশের ওপর একটা স্টে পড়ে যায়। বিচারপতি সৌমেন সেন তিনি বলেন যে এই মুহূর্তে প্যানেল প্রকাশের কোনো প্রয়োজন নেই। এবং শুধু তাই নয়, বিচারপতি সৌমেন সেন এটাও বলেন যে অ্যাকচুয়ালি যারা এই মামলার সাথে যুক্ত হচ্ছেন বা যারা এই মামলাগুলো করছেন, যে তারা প্রকৃতই টেট পাস কিনা, তাদের যোগ্যতা প্রকৃতই আছে কিনা এই মামলা করার, এই বিষয়টি আগে কলকাতা হাইকোর্টকে খুঁজে দেখতে হবে। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করে তারা যদি অরিজিনালি টেট পাস হয়, সেই সময় বঞ্চিত হয়, তাহলে তাদের গ্রাউন্ড শোনা যেতে পারে, এরকম বিষয় কিন্তু বিচারপতি সৌমেন সেন বলেন। তো যাই হোক, পরবর্তীতে এই যে স্টে দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন, সেই স্টে কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং পরবর্তীতে সেই মামলা কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে তার একটা বাগবিতণ্ডা শুরু হয়, এবং শেষ পর্যন্ত মামলাটি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যায়। এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এর আগে একদিন মামলাটি শুনানি হয়েছিল 19/3/2024 তারিখ, এবং গতকালকে এই মামলার শুনানি হয়েছে। তো সেক্ষেত্রে আগের যে শুনানি হয়েছিল 19/3/2024, সেখানে কিন্তু পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন, সেইখানে রমেশ মালিকের যে মামলা, প্যানেল প্রকাশের মামলা, রমেশ মালিকের যে আইনজীবী ছিলেন
তাকে কিন্তু একটা অ্যাফিডেভিট জমা করতে বলা হয় কোর্টে, কিন্তু সেই অ্যাফিডেভিট কিন্তু আজ পর্যন্ত জমা করতে পারেনি রমেশ মালিকের অ্যাডভোকেট, এবং যেটা নিয়ে কিন্তু বিচারপতি একটু ক্ষুব্ধ হন এবং কালকে কিন্তু এটা নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি আবারও কিন্তু 7 দিন সময় দিয়েছেন যে রমেশ মালিকের অ্যাডভোকেটকে, যে 7 দিনের মধ্যে তিনি যেন এই বিষয়ে অ্যাফিডেভিট জমা করেন এবং তারপরেই হয়তো এই মামলাটি তিনি বিষয়টি বুঝবেন। এবং এই বিষয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে রাতুল বিশ্বাস অ্যাডভোকেট তিনি বলেন যে এই নিয়োগ 2016 সালে হয়েছে 42,949, এবং যেখানে কিন্তু অমৃতা সিনহা ম্যাম ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার দেন, তিনি প্যানেল দেখতে চান ডিপিএসসি ওয়াইজ। তো সেক্ষেত্রে যেহেতু এটা 2016 সালের কেস, 2016 সালে 42,000-এর নিয়োগ মিটে গেছে, তাই নতুন করে আমরা এটার প্রয়োজনীয়তা মনে করছি না। এখানে প্যানেল প্রকাশ মানে শুধুমাত্র সময় অপচয় হবে, এরকম বিষয় তুলে ধরেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এই মামলাটিকে 30শে জুন 2024 তারিখ অবধি কন্টিনিউ স্টে রেখেছেন এবং এই মামলাটিকে 18/6/2024 তারিখে আবার লিস্টেড করেছেন, অর্থাৎ ইলেকশনের পর 18/6/2024 তারিখে মামলাটি কিন্তু আবারও ওনার বেঞ্চে উঠতে চলেছে। এবং পিটিশনারদের তরফ থেকে পিটিশনারদের অ্যাডভোকেটকে যে ফাইলটি, যে অ্যাফিডেভিট কপিটি জমা করতে বলা হয়েছে, সেই অ্যাফিডেভিটের উপরেই ভিত্তি করে হয়তো এই মামলার নির্যাস বেরোতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যেটুকুটা শুনানি হয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে গতকালকের যা শুনানি হয়েছে, তার ফলে কিন্তু মামলাটা কোন দিকে এগোচ্ছে, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি যে প্যানেল প্রকাশের অর্ডারটা দিয়েছিলেন, সেই প্যানেল প্রকাশের অর্ডারটা আদৌ ডিভিশন বেঞ্চে বহাল থাকবে কি না, এই বিষয়টা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। পর্ষদের তরফ থেকে পর্ষদের আইনজীবীরা যেভাবে বলছেন, তার ফলে কিন্তু মামলাটা মনে হচ্ছে অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছে। এবং অপরপক্ষে রমেশ মালিকের যিনি অ্যাডভোকেট, রমেশ মালিকের অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে যেভাবে মামলাটিকে সেভাবে কিন্তু আর্গুমেন্ট করতে পারছে না এবং এভাবে মামলাটাকে তুলে ধরতে পারছে না। তো যার ফলে পর্ষদের আইনজীবীদের কাছে কিন্তু মামলাটা অনেকটাই তাদের পক্ষে চলে যাচ্ছে এবং পিটিশনারদের বিপক্ষে চলে যাচ্ছে, ফলে মামলাটা কোন দিকে এগোচ্ছে বোঝা কিন্তু মুশকিল। তো গতকালকের শুনানিতে এটুকুটাই হয়েছে এবং এই পিটিশনারদের তরফের যে অ্যাফিডেভিটটা, সেই 7 দিনের মধ্যে অ্যাফিডেভিটটা জমা না যদি এরপরে না পড়ে, তাহলে হয়তো বিচারপতি এই মামলাটিকে কিন্তু এরপরে হয়তো খারিজও করে দিতে পারেন, কেননা গতকালকে কিনা ওটা মোটিভেশন দেখে কিন্তু ওরকমই মনে হয়েছে। তো দেখা যাক আগামীতে কি হয়। এই মামলা 18 জুন 2024 তারিখে ঠিক কী উঠে আসে এবং কী অ্যাফিডেভিট জমা করতে পারে পিটিশনারদের পক্ষ থেকে, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।